এই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাসের ফর্ম ফিল আপ তা অলরেডি অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে এবং আগামী মাসেই তোমাদের এক্সামিনেশন রয়েছে। এক্সামিনেশনের এক মাসও আর দেরি নেই। তোমাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ইউটিউবেরই কমেন্ট বক্সে বলেছিলে যে দাদা আমাদের তো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে, তো ফর্ম ফিল আপের পর এবছর তো প্রায় হাফের মতন ক্যান্ডিডেট এক্সামিনেশন দিচ্ছে, তো সেই জায়গায় আমরা সেফ মার্কস ফর গভর্নমেন্ট কলেজ কতটা কি রাখতে পারি বা কতটা ধরতে পারি, বা প্রিভিয়াসে যেগুলো বলেছিলাম সেটাই কি ধরবো নাকি কিছু চেঞ্জেস থাকবে, তো এই নিয়ে কিছু আপডেটস বা কিছু জিনিস বলতে তোমাদের। তো ফাইনালি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কিতই বেশ কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব। তার পাশাপাশি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথাও আমি জানাবো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ তোমাদের জন্য বলে না, বিশেষ করে বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য। সবাই এক্সাম হবে, র্যাঙ্ক কার্ড বেরোবে, তারপরে গিয়ে তোমাদেরকে এই জিনিসটা নিয়ে জানাই যে না তখন আর তোমার কিছু করারও থাকে না। তো সেটা যাতে না হয় তার জন্য আগে থেকেই আমি তোমাদেরকে জিনিসটা সম্বন্ধে জানিয়ে রাখবো, এবং তার পাশাপাশি লাস্টে তোমাদের এই লাস্ট মোমেন্টে এসে এই কয়েকটা দিনের মধ্যে কিভাবে মানে যতটা পারা যায় মার্কস এনহ্যান্স করতে পারো সেই রিগার্ডিং আমার মতো করে কিছু স্ট্র্যাটেজি বা টিপস অ্যান্ড ট্রিক্স, কারণ এগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকমের হতে পারে। তো ওভারঅল এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কোথাও স্কিপ করে গেলে অনেক কিছু জিনিস তুমি হয়তো মিস করে যেতে পারো, তাই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই ইনফরমেশনগুলো পেতে পারে এবং তারাও তাদের নিজেদের যে একটা এম বা নিজেরা যাতে একটা মানে কলেজের জন্য ভালো রকম ভাবে প্রিপেয়ার করতে পারে। আর তার পাশাপাশি চ্যানেলটাতে তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করোনি, কারণ ভবিষ্যতে জেনপাসের ইচ অ্যান্ড এভরি আপডেট এবং একদম অ্যাডমিশন পর্যন্ত এ টু জেড সমস্ত রকম হেল্প অ্যান্ড সাপোর্ট অ্যান্ড গাইডেন্স এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। সো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আর কোনো ডাউট কোয়ারিজ যদি ভিডিওটা দেখার পর থেকে থাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, ওটা তোমাদের জন্য খোলাই আছে, নির্দ্বিধায় জানাবে। ওকে, যাই হোক, দেখো ফার্স্ট থিং যেটা তোমাদেরকে বলি, তোমরা আশা করি খবরটা অনেকে শুনে নিয়েছো অলরেডি, যে অন্যান্য বছর প্রায় আমাদের 70,000-এর মতন ক্যান্ডিডেট কিন্তু জেনপাসের জন্য ফর্ম ফিল আপ করে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে, কিন্তু এবছর সেটা অ্যারাউন্ড 35K এর মতন ফর্ম ফিল আপ হয়েছে। তো নিয়ার অ্যাবাউট প্রায় হাফ কিন্তু ক্যান্ডিডেট হয়ে গিয়েছে এই বছরের ফর্ম ফিল আপে। এক্সাম দেয় এর থেকে আরো মোটামুটি 2-3 হাজার 5 হাজারের মতন কম, ঠিক আছে, কারণ যতজন ফর্ম ফিল আপ করে ততজনই কিন্তু পরীক্ষা দেয় না, অনেক জনে অন্য কিছু কিছু রিজনের জন্য মিস করে, অনেকে ইন্টেনশনালি মিস করে, তো এটা ডিপেন্ড করে আর কি। বাট মোটামুটি 2-3 হাজার 4 হাজারের মতন ক্যান্ডিডেট কিন্তু দেয় না। তো সেই জায়গাতে আমি এখানে ধরলাম না হয় 32K, ঠিক আছে, 32K জন 32,000 জন পরীক্ষা দেবে। তো ডেফিনেটলি হাফ হচ্ছে মানে বেশ কিছু তো বেনিফিট পাওয়ার কথা, কিন্তু কি বেনিফিট পাবে সেটাই বলবো, ঠিক আছে। এখানে তোমাদের যে মার্কসের বা কাট অফের যে বিরাট কিছু বেনিফিট পাবে সেটা আমার মনে হয় না, কারণ দেখো কাট অফ যে জিনিসটা না, এটা ডিপেন্ড করে র্যাঙ্কের উপর, যে তোমার কত র্যাঙ্ক আসছে। মানে এমনি আমি যদি নর্মালি বলি, আমাদের বিএসসি নার্সিং এর ক্ষেত্রে যেমন নিয়ার অ্যাবাউট, মানে এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই, ডাটাটা দেখলে হয়তো আমি বলতে পারতাম। মানে ফর এক্সাম্পল আমি যদি একটা বলি যে 3,500 পর্যন্ত যদি জেনারেল ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং পায়, গভর্নমেন্ট বিএসসি নার্সিং, তো ইচ অ্যান্ড এভরি ইয়ার এটা কিন্তু ওই নিয়ার অ্যাবাউট প্রায় হয়তো +-500 হতে পারে, তার বেশি কিন্তু হবে না। মানে এই যে কাট অফটা, এইটা এই কতজন ফর্ম ফিল আপ করছে তার সাথে এই জিনিসটা চেঞ্জেস কিন্তু হবে না, এটাই সেমই থাকবে। বরং যদি সিট সংখ্যা বাড়ে তখন এইটা আরেকটু আধটু হয়তো বাড়তে পারে, কিন্তু 70,000 ফর্ম ফিল আপ করলো না 10,000 ফর্ম ফিল আপ করলো না 1 লাখ করলো, তার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক থাকবে না। তো যে কারণে তোমাদের কাট অফের যে হিউজ ডিফারেন্স, এইটা নয়, ডিফারেন্স যেটা হবে বা বেনিফিট যেটাতে পাবে সেটা হচ্ছে সিট পাওয়ার সম্ভাবনা। অন্যান্য বছর কি হতো, মোটামুটি তোমার 35,000 40,000 এইরকম পর্যন্ত একটা মানে নার্সিং এর ক্ষেত্রে, প্রাইভেট কলেজের ক্ষেত্রে সিট পেয়ে যেত, এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রেও প্রায় ওই রকমই 40-50 পর্যন্ত। লাস্টের দিকে 10-15 হাজার ক্যান্ডিডেট কিন্তু কোনো কিছুই সেই অর্থে কিন্তু পেতো না। তো সেইটা এবছর কিন্তু হতে মানে হবে না। এবছর মোটামুটি যদি ঠিকঠাক করে কাউন্সেলিং আর সমস্ত কিছু যদি কেউ করে, তো সিট মোটামুটি পেয়ে যাবে, মানে একদম লো গ্রেডেড কলেজ হলেও পেয়ে যাবে। অন্যান্য বছর যেটা পেতো না এবছর সেটা পেয়ে যাবে, মানে সিট পাওয়ার পসিবিলিটিটা বাড়বে, এইটুকুই। বাকি কাট অফ থেকে শুরু করে সবকিছু ডিপেন্ড করছে র্যাঙ্কের উপর, আর র্যাঙ্কটা ডিপেন্ড করছে মার্কসের উপর, যে কোন বছর কেমন মার্কস। কোনো বছর এই 35,000 র্যাঙ্কটা তোমার 60 নাম্বারেও আসতে পারে, কোনো বছর এটা তোমার 100 নাম্বারেও আসতে পারে, আবার কোনো বছর এটা তোমার 40 নাম্বারেও আসতে পারে। তো এই 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 যে জিনিসটা, এটা আবার ডিপেন্ড করছে তোমার কোশ্চেন্সের ডিফিকাল্টি লেভেল কতটা, ইজি হয়েছিল না মডারেট হয়েছিল নাকি হার্ড হয়েছিল, সেটার উপর ডিপেন্ড করছে। তার পাশাপাশি ক্যান্ডিডেটদের পারফরমেন্স কতটা, কোশ্চেন্স পেপার তো তার নিজের মতন করে হয়তো হলো, কিন্তু ক্যান্ডিডেটদের পারফরমেন্স কত মানে কত পার্সেন্ট ক্যান্ডিডেট মানে ভালো এক্সাম হয়েছে এবং অ্যাবাভ সামথিং মার্কস পাবে বা বিলো সামথিং মার্কস পাবে, তো সেই সমস্ত অনেক কিছু প্যারামিটার্স এর উপর ডিপেন্ড করে
যে কত মার্কসে এবছর এরকম টাইপের র্যাঙ্ক আসবে। তো ওগুলো পরের বিষয়, এখন ওই সমস্ত কমপ্লেক্স জিনিসে যাব না, অনেক টাইম আছে আপাতত পরীক্ষা দেওয়া। কিন্তু পরীক্ষার জন্য যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে লক্ষ্যমাত্রাটা নিয়ে যেতে হবে, সেটা তোমাদেরকে জানাতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল জিনিস। সেটা হচ্ছে ফর বিএসসি নার্সিং, ঠিক আছে, ফর বিএসসি নার্সিং আমি জেনারেল ক্যাটাগরিদের জন্য আমি আগে যে সেভ মার্কসের ব্যাপারটা বলেছিলাম, সেখানে বলেছিলাম যে অ্যারাউন্ড 60 মার্কসটাকে সেভ হিসাবে ধরতে। তো এখনো আমি এই পজিশনেই থাকবো, যে শুধু জেনারেলদের বলে না, বাকি যে ক্যাটাগরিগুলোরও যা বলেছিলাম মোটামুটি সেই জায়গাতেই থাকবো, বরং হয়তো এর থেকে -1 থেকে 2 তুমি করতে পারো, ঠিক আছে, মানে ওই 58 to 60 এই লক্ষ্যমাত্রা কিন্তু রাখতে হবেই হবে। এর বাইরে অন্য লক্ষ্যমাত্রা রাখলে আমার মনে হয় ঠিক হবে না। মানে এই এমটা তোমাকে নিয়ে যেতে হবে, যাতে গভর্নমেন্ট বিএসসি নার্সিং এর জন্য এম রয়েছে। ওকে, আমি এই দরকার হলে একবার এখানে স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, যে আগে আমি যে অ্যানালিসিসটা দিয়েছিলাম যে কত কি সেফ মার্কস বা সেফ জোন ধরতে পারো মানে গভর্নমেন্ট কলেজের জন্য, তো নার্সিংদের জন্য দেখতে পাচ্ছ, এবং এর পাশাপাশি আমি প্যারামেডিক্যালদের জন্য দিয়ে দিচ্ছি, কারণ প্যারামেডিক্যালের ক্ষেত্রেও আমি আমার যে ডাটা বা যে অ্যানালিসিস করে যে জিনিসটা দিয়েছিলাম, আমি সেখানে এখনো আপাততভাবে থাকছি। এই জিনিসটা চেঞ্জেস করব কখন? আফটার এক্সামিনেশন দেখবো তোমাদের পারফরমেন্স কতটা গিয়েছে, কেমন কি হয়েছে, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কেমন এসেছে, তো সেটার উপর ডিপেন্ড করে তখন বোঝা যাবে যে এই বছরকার জন্য যারা কত রেঞ্জের মতন মার্কস পাচ্ছ এবং সেফ বলে নিজেকে ফিল করবে, সেটা তখন বলা যাবে। বাট এখনকার জন্য এটাই সেফ জোন হিসাবে ধরতে পারো। অনেকে বলতে পারো যে হাফ হয়ে গেছে, মানে এই দিকটা অত কেন আর হবে। তো দেখো, আমি মনে করি যেটা লক্ষ্যটা একটু বড় রাখাটাই উচিত, কারণ যদি লক্ষ্যটা তোমার বড় থাকে, তো বাই এনি চান্স কোনো কারণে সেখান থেকে যদি একটু তোমার ডিগ্রেডেশন হয়, সেই জায়গাতেও তোমার কোনো বিরাট কিছু ইম্প্যাক্ট পড়বে না। কারণ মানে এটা আর বলার মতন কিছু নয়, মানে তোমারই আলটিমেটলি ভালোই হবে। তো যে কারণে লক্ষ্যমাত্রাটা বেশি রাখাই উচিত। একদম তুমি বর্ডার লাইন থেকে লক্ষ্যমাত্রা রাখলে, সেটাতে যদি ইনকেস কোনো কিছু একটু এদারোদার হয়, তো সেক্ষেত্রেও তোমার কিন্তু এদারোদারই হয়ে যাবে। তো সেটার থেকে একটু লক্ষ্যমাত্রা বড় রাখাই উচিত, তার থেকে যদি একটু কম হয়, তুমি সেফ জোনই স্টিল থাকবে। তো যে কারণে যা যা দিয়েছিলাম সেই ডাটাগুলো যেগুলো দেখালাম, এই হিসাবেই তোমরা মোটামুটি প্রিপেয়ার হও, যে এটা আমাদের গভর্নমেন্ট কলেজের জন্য লাগবে। ওকে, আর প্যারামেডিক্যালদের জন্য গভর্নমেন্ট কলেজের জন্য এটি লাগবে, আর প্রাইভেটের জন্য যে যেমন করে খুশি করতে পারো, তবে যত বেশি ভালো মার্কস তুলতে পারবে, তত বেশি ভালো মানে প্রাইভেট কলেজ তোমরা পাবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, এবার আসবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল যে জিনিসটার কথা বললাম, যেটা তোমাদের আগের থেকে কেউ বলে না, জিনিসটা তুমি জানি না কেন বলে না। তো সেইটার প্রসঙ্গে দেখো, সেইটা হচ্ছে, এটা বিএসসি নার্সিংদের জন্য, এটা প্যারামেডিক্যালদের জন্য না, এই পোর্শনটা বিএসসি নার্সিংদের জন্য অনলি। তো সেটা হচ্ছে, তোমরা যারা বিএসসি নার্সিং করতে চাইছো, তোমাদের আই থিঙ্ক হয়তোবা অনেকেই জানো যে তোমাদের আইএনসি হচ্ছে রেগুলেটরি বডি। মানে এই আইএনসি অল ওভার ইন্ডিয়া যত নার্সিং কোর্স রয়েছে, সেই সমস্ত নার্সিং কোর্সকে কিন্তু রেগুলেট করে এই আইএনসি। তো আইএনসির থেকে একটা রুলস আছে ফর বিএসসি নার্সিং, সেটা কি? সেটা হচ্ছে তোমার শুধুমাত্র যে জেনপাস দিতে হবে, মানে জেনপাস দিলেই তুমি যে একটা নার্সিং করতে পারবে, এটা কিন্তু নয়। মানে এই যে কথাটা বলছি, এটা কিন্তু ফর প্রাইভেট কলেজদের জন্য, গভর্নমেন্টের না। গভর্নমেন্টের জন্য যে র্যাঙ্কের মধ্যে থাকে, ওটাতে এই ক্রাইটেরিয়া এমনিই ফুল হয়ে যায়। কিন্তু প্রাইভেট কলেজে যারা অ্যাডমিশন নেবে বলে ভাবছো বা নেবে, তাদের উদ্দেশ্যে মেনলি। তো শুধুমাত্র যে জেন পাস করলেই তুমি যে নার্সিং এ ভর্তি হয়ে যেতে পারবে, যদি কাউন্সেলিং এর থেকে নাও পাও, তুমি হাই অ্যামাউন্ট একটা ডোনেশনও দিয়ে দিলে, তোমার ফ্যামিলির ইকোনমিক্যাল মানে কন্ডিশন খুব স্ট্রং, খুব ভালো, তো তুমি ডোনেশন দিয়ে দিলে 2 লাখ 3 লাখ 4 লাখ ডোনেশন দিয়ে দিলে, এমনটা কিন্তু নয়। কারণ এখানে আইএনসির একটা রুলস আছে, একটা কাট অফ মার্কস আছে, যে কাট অফ মার্কসটা কিন্তু তোমাকে পার করতে হবে, তবে গিয়ে তুমি একটা লো গ্রেডেড লো কোয়ালিটির কলেজেও তুমি অ্যাটলিস্ট পড়তে পারবে। মানে এর কাট অফ মার্কসটা যদি কম পাও, তুমি নার্সিং করতে পারবে না। এটা তোমার র্যাঙ্ক কার্ডের মধ্যেই মেনশন করা থাকবে যে তুমি মানে নার্সিং এর জন্য, বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল নও। এটাই হচ্ছে মেন বিষয়। তাহলে এই কাট অফ মার্কসটা কত? কাট অফ মার্কসটা হচ্ছে আইএনসির যেটা রুলসে বলা আছে, সেটা হচ্ছে ফর জেনারেল ক্যাটাগরি 50% তোমাদের পেতে হবে, পার্সেন্ট না কিন্তু 50%। আর যারা জেনারেল পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, তাদের জন্য আছে 45%। ওকে, 45%। এবং যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট আছো, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 40%। তো এই যে কাট অফ মার্কসটা, এটা তোমাদেরকে পেরোতে হবে। এর কম যদি কেউ পাও, সে সিম্পলি এলিজিবল থাকবে না বিএসসি নার্সিং করার জন্য। এবার তুমি যদি ফোর্সফুলি নিজেদের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব ভালো, সেই হিসাবে তুমি যদি ডোনেশন দিয়ে কোনো একটা কলেজে ভর্তি হও, হয়তো তারা নিয়েও নিল, কিন্তু তোমার কোর্স চলাকালীন তোমাকে যখন খুশি কিন্তু তোমাকে কলেজ থেকে বের করে দিতে পারে। যখনই আইএনসির কাছে মানে ইনফরমেশন যাবে যে এরকম ভর্তি হয়ে আছে কেউ,
তখন কিন্তু তোমাকে বের করে দেবে। আর তখন তুমি না ডোনেশন অ্যামাউন্ট ফেরত পাবে, এবার সেটা যদি দেখা গেলো তোমাকে তোমার থার্ড ইয়ার চলাকালীন ফেরত দিই মানে বের করে দিল, তো তুমি এই 3 বছর ধরে যে টাকাটা দিয়েছিলে সেটাও তোমাকে ফেরত দেবে না, কারণ টোটালটাই তোমার রিস্কের উপর থাকবে। ইভেন তোমার হয়তো যে এটা এইভাবে ভর্তি হয়েও যে সার্টিফিকেটটা পাবে সেটার কতটা দাম থাকবে আমি সেটাও জানি না, কিন্তু এই কাট অফ মার্কসটা তোমাদেরকে কিন্তু পার করতে হবেই হবে, তা না হলে কিন্তু তুমি প্রাইভেট কলেজে একদম লো প্রাইভেট কলেজেও তুমি সিট পাবে না। এটা হচ্ছে বিষয়। এবার তাহলে বলতে পারো পার্সেন্টাইল মানে আমরা মার্কস কত দেবো। দেখো অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার আমাদের 50% মানে মার্কস ছিল হচ্ছে তোমাদের ওই 30 পয়েন্ট সামথিং 41 বা সামথিং এর মতন ছিল, আমি 30 ধরলাম, ঠিক আছে, 30 মার্কস ছিল। 45% মানে ছিল 29 মার্কস, আর এটা ছিল 28 মার্কস। তো মোটামুটি এই রেঞ্জটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হয়েছিল, এবং এই বছরও আমি বলবো এটাই তোমাদেরকে লক্ষ্যমাত্রা ধরে রাখতে হবে যারা প্রাইভেট কলেজ চাইছো, বা অ্যাটলিস্ট যে কোনো একটা প্রাইভেট যাতে পেয়ে যায়, এই মানে মেন্টালিটিটা যাদের রয়েছে তাদের জন্য, যে তোমরা যদি কেউ 30 নাম্বারের কম পাও তুমি কিন্তু সিম্পলি 10 লাখ টাকা ডোনেশন দিয়েও তুমি বিএসসি নার্সিং এ ভর্তি হতে পারবে না, কারণ এটা আইএনসি স্ট্রিক্টলি রুলস আছে যে তুমি পারবে না। এবছরে অনেক ক্যান্ডিডেটকে এরকম কলেজ আছে, আমি কলেজের নাম বলবো না, বাট এরকম কলেজ আছে, আমার সাথে কথাবার্তা হয়েছে, তাদের কলেজে এরকম ভর্তি হয়েছিল যারা কাট অফ মার্কস পার করতে পারেনি কিন্তু ভর্তি হয়েছিল, 1 বছর পড়ার পর তাদেরকে কিন্তু বের করে দিয়েছে, মানে আগের বছরে ভর্তি হয়েছিল 2024-এর জেনপাসের থ্রু ভর্তি হয়েছিল, কাউন্সেলিং তো অবভিয়াসলি পাইনি, কারণ কাউন্সেলিং এর র্যাঙ্ক কার্ডের মধ্যেই মেনশন ছিল যে কাউন্সেলিং এর জন্য এলিজিবল নয়, কিন্তু তারা তাও ভর্তি হয়েছিল অ্যামাউন্ট দিয়ে, তাদেরকে 1 বছর পর কিন্তু বের করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু হয়, যে জন্য এই যে জিনিসটা এটা কিন্তু এখন তোমাদেরকে কেউ বলে না, এটা কখন বলে তোমাদের যখন র্যাঙ্ক কার্ড আসবে, র্যাঙ্ক কার্ডে যখন লেখা থাকবে যে ইউ আর নট এলিজিবল কাউন্সেলিং এর জন্য, তখন তোমাদেরকে বলবে যে দেখো যাদের যাদের এই জিনিসটা লেখা আছে তোমরা এলিজিবল নও। তো এটা যদি তুমি আগে জানতে ডেফিনেটলি তুমি নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতে যাতে অ্যাটলিস্ট কাট অফ মার্কসটা পেরোতে পারো। তো ওই জন্য আমি তোমাদেরকে আগে থেকে এটা জানিয়ে রাখলাম যে যাদের গভর্নমেন্ট কলেজের এম তাদের তো যা লক্ষ্যমাত্রা বলে রেখেছি সেটার মতন করে যাবে, মোটামুটি হয়ে যাবে, কিন্তু যাদের অ্যাটলিস্ট একটা সিট পাওয়া নিয়ে কাজ তাদের কিন্তু এটা করতে হবে। ইভেন যদি কেউ কোনো কলেজে যদি সিট বুক বা অলরেডি ভর্তি হয়ে গিয়ে থাকো, দেখবে তোমাদেরকে কিন্তু বলেছে যে তোমরা জেনপাসে বসবে, এই কথাটা কিন্তু বলেছে যে জেনপাসের র্যাঙ্ক কার্ডটা আমাদেরকে দেবে। তো তুমি হয়তো ভাবছো যে আমার তো হয়েই আছে, আমার শুধু র্যাঙ্ক কার্ড দিলেই হয়ে যাবে, কিন্তু না, তুমি যদি জেনপাসের কাট অফটা না পার করতে পারো তোমার ওই সিট বুকিংও কিন্তু তোমার ক্যান্সেল করে দেবে, ঠিক আছে, বা যদি ক্যান্সেল নাও করো তোমার রেসপন্সিবিলিটি ওটা ক্যান্সেল করার, আদারওয়াইজ ওই যখন খুশি তোমাকে কিন্তু বের করে দিতে পারে। তো এই জিনিসটা একটু বি কেয়ারফুল থাকবে এবং চেষ্টা করবে অ্যাটলিস্ট এই মার্কসটা যেন অ্যাচিভ করতে পারো। প্যারামেডিক্যালদের জন্য এরকম কোনো রিকোয়ারমেন্টস নেই, বাট বিএসসি নার্সিংদের জন্য কিন্তু এই রিকোয়ারমেন্টসটা আছে, ঠিক আছে। তো এটা একটা বিষয় হলো, এবং লাস্ট যেটা বললাম কিছু স্ট্র্যাটেজি বা টিপস অ্যান্ড ট্রিক্স টাইপ। দেখো এটা প্রথমত হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন রকমের হতে পারে, আমার যেটা মনে হয় যে যে ট্রিপসটা বা যে স্ট্র্যাটেজিটা কাজে লাগালে হয়তো কিছুটা মার্কস এনহ্যান্স হতে পারে সেটা আমি বলবো। দেখো তোমাদের জেনপাসের ক্ষেত্রে মেজর যে সাবজেক্ট 3টে সাবজেক্ট, সেটা একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এর সাথে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং আছে, এগুলোকে আপাততভাবে আমি সাইডে সরিয়ে রাখলাম। মেন হচ্ছে আমার গিয়ে 3টে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টেতেই ম্যাক্সিমাম নাম্বার অফ করে কোয়েশ্চেন্স কিন্তু থাকে। তো ফার্স্ট থিং যেটা ফার্স্টলি তোমাদেরকে আমি এখানে বলবো ফাইন্ড আউট করবে এই 3টে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটাতে তুমি সব থেকে স্ট্রং, মানে যে সাবজেক্টটা তোমার সব থেকে ভালো লাগে, যে সাবজেক্টটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, ইভেন তুমি খুব স্ট্রং সেখান থেকে, মানে তোমার কোশ্চেন অ্যান্সার করার এবিলিটি বা ক্যাপাবিলিটি তোমার মধ্যে সেইটার আছে খুব ভালোভাবে, সেই সাবজেক্টটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যেটা এলো সেই সাবজেক্টটাকে খুব ভালোভাবে একদম, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে তুমি কিন্তু 4 দিনই সেই সাবজেক্টটাকে পড়বে, এরকম ভাবে আর কি, মানে খুব স্ট্রংলি ভাবে তোমাকে পড়তে হবে যাতে এই সাবজেক্টটার থেকে যতগুলো কোশ্চেন থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়েই বলছি, বায়োলজি, ধরো কোনো একটা ক্যান্ডিডেট তার বায়োলজিটা হচ্ছে সব থেকে ফেভারিট, তো সেই ক্যান্ডিডেটটাকে এমন ভাবে পড়তে হবে যাতে বায়োলজি থেকে যতগুলো কোশ্চেন আসবে একদম 99% যেন কোশ্চেন যেন তার সঠিক হয়, তার জন্য সঠিক হয়, মানে সেই এই মার্কসটাই কিন্তু তার সব থেকে মার্কস তুলবে। যে কারণে এবার 3টেকে একসাথে ঘাঁটিয়ে পড়তে গেলে কিন্তু না ওইটা হবে না এইটা হবে না এইটা হবে, কোনোটাই হবে না। তার জন্য কি যেটা সব থেকে স্ট্রং সেটাকে খুব স্ট্রং ভাবে পড়তে হবে যাতে সেইখান থেকে যেন কোনো কোশ্চেন্সের অ্যান্সার যাতে মিস না যায়। বাকি তারপর যে দুটো পড়ে রইলো এই দুটোর মধ্যে ফাইন্ড আউট করতে হবে যে আমার এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ইন্টারেস্ট রয়েছে, এই দুটোর মধ্যে, তখন আর এটার কম্পারিজনে আসছে না, এই দুটোর মধ্যে তখন যেটা তোমার অ্যান্সার এলো যে এইটাতে আমি তাহলেও একটু বেটার, সেইটাকে এমন ভাবে পড়বে যাতে সেখানে 50 to 60% অ্যান্সার যেন সঠিক করে আসতে পারো এটা। আর যেটা সব থেকে ইয়ে সেটাকে একটু কম প্রায়োরিটি দেবে, যেমন সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন হয়তো এই সাবজেক্টটার পিছনে দিলে, 2 দিন হয়তো দিলে এই সাবজেক্টটার পিছনে, আর 1 দিন রাখবে এই সাবজেক্টটার পিছনে, যাতে এইটার থেকে অ্যাটলিস্ট 20 to 30% হয়তো তোমার কোশ্চেন যেন সঠিকের মতন আসতে পারে, কিন্তু মেন তোমার নাম্বার তুলবে হচ্ছে এইটা,
যে কারণে যেটা সব থেকে স্ট্রং সেটাকে আরো স্ট্রংলি ভাবে প্রিপেয়ার করো, যাতে সেইটার থেকে আসা একটা কোশ্চেনও যাতে মিস নেই, এইরকম ভাবে পড়ো। ওকে। আর তারপরে ইংলিশে তো মেনলি এখানে গ্রামার টাইপের জিনিস থাকে, তো যাদের একটু আধটু গ্রামারের নলেজ আছে তারা এখানে মোটামুটি ইজিলি কিছুটা মার্কস গেইন করতে পারবে। আর লজিক্যাল রিজনিং এর জন্য দেখো, লজিক্যাল রিজনিং এর জন্য তোমরা ফার্স্টলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার গুলো দেখবে বিগত কয়েক বছরে, যে বছর থেকে লজিক্যাল রিজনিং ইন্ট্রোডিউসড হয়েছে সম্ভবত 2022 থেকে, তো সেই বছর থেকে দেখবে লজিক্যাল রিজনিং গুলো দেখে শর্ট সলিউশন গুলো করার চেষ্টা করবে। করার পর দেখবে মোটামুটি লজিক্যাল রিজনিং এর এবিলিটি তোমার মধ্যে চলে এসেছে এগুলো করার মতো। দেন কয়েকটা এধার ওধার সেট থেকে তোমরা সব ট্রাই করবে, দেখবে মোটামুটি প্রায় 50-50 বা 60-40 মতন তোমাদের দেখবে পেরে যাচ্ছ। তো এই দুটোকে নিয়ে অতটা চাপ নেই, কিন্তু এই যে জিনিসটা বললাম এটা আমার মতে বলে এই হিসাবে করলে কিছুটা হলেও মার্কস ইনক্রিজ করবে, কারণ তোমার একটা সাবজেক্টে সব থেকে বেশি মার্কসটা তোমাকে তুলে দেবে, যেটা তোমার আলটিমেটলি হেল্পই করবে। তো এই আর কি বিষয়। এবং লাস্ট মোমেন্ট হিসাবে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এখন এই সময়তে এই হিসাবে তো পড়াশোনা তো ডেফিনেটলি করবে, পুজো রয়েছে জানি, পুজোতেও আনন্দ করো, বাট এবছরকার জন্য একটু সেটা কম করো, কারণ পরীক্ষা তো পুজোর পরেই এবং কিছু করার নেই, জানি জিনিসটা একটু খারাপ ব্যাপারটা হলো, বাট কিছু করার নেই। তো সেই জায়গাতে একটা বছর হয়তো পুজো মিস করলেও বিরাট কিছু হবে না, কিন্তু এই যে এক্সামিনেশনটা একটা বছর ড্রপ দেওয়া কিন্তু খুব কষ্টকর। যারা ড্রপ দেয় তারাই একমাত্র জানে যে বাড়িতে কি পরিমাণ মানে কথা শুনে হোক, মানে যাদের সাপোর্ট করেন, এবং ম্যাক্সিমাম যারাই ড্রপ দেয় ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটেরই কিন্তু বাড়ির থেকে সাপোর্ট থাকে না ড্রপ দেওয়ার জন্য। তো সেই জায়গায় তারাই একমাত্র জানে কতটা নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে সার্ভাইভ করতে হয়। তো ড্রপ খুব ভালো জিনিস না, বরং তার জায়গায় এক বছর পুজোটাকে একটু মাটি করে আমি নেক্সট ইয়ার সেটাকে এনজয়েবল করতেই পারি। তো আমি এটাই বলবো, অবভিয়াসলি কাটাও, এনজয় করাটাও গুরুত্বপূর্ণ। পুজোর 6-7 দিনের মধ্যে তুমি 1-2 দিন এনজয় করো, বাট বাকি দিনগুলো তুলে রেখো পরীক্ষার প্রিপারেশনের জন্য, কারণ এতদিন দেরি হয়েছে, মাঝে তোমরা অনেক দূরে চলে গিয়েছিলে ট্র্যাকে, এখনো পর্যন্ত অনেকে হয়তো ফিরতে পারোনি, খুব শীঘ্রই ট্র্যাকে ফেরো, যাতে একটু হলেও মার্কস গেইন করতে পারো, এটুকুই বলবো। আর লাস্ট মোমেন্ট হিসাবে কিছু মক টেস্ট টাইপের তোমরা টেস্ট দিতে থাকো, অনেক ফ্রিতেও অ্যাভেলেবেল আছে, অনেক পেডেও অ্যাভেলেবেল আছে। তবে ফ্রিতে আমি জানি না কতগুলো কি সোর্সেসে আছে বা তাদের কোয়ালিটি কতটা, কিন্তু পেডের কিছু কিছু জায়গার আছে, এবং খুব রেপুটেটেড এবং খুবই কোয়ালিটি ফুল আর কি মক টেস্ট। তো এবং প্রাইস বিরাট কিছু না, 200-300 মতনের মতন থাকে, অনেকে হয়তো জানো কার কথা বলছি। তো ডেফিনেটলি খুবই ভালো এবং স্ট্যান্ডার্ড লেভেলের তোমাদের মক টেস্ট করানো হয়। তো ডেফিনেটলি অ্যাটেন্ড করো, মক টেস্ট দাও, তাহলে নিজের মার্কস কতটা আসছে, নিজের মধ্যে ক্যাপাবিলিটি কতটা আছে, এই জিনিসগুলো মোটামুটিভাবে একটা তুমি বুঝতে পারবে, যেটা তোমার মনের মধ্যে একটা মানে এনার্জি ফিল করবে। যদি লো আছে সেক্ষেত্রে এইভাবে ফিলটা করাবে যে আমাকে পেতে হবে, এরকম বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, তো যাতে আমি পাই। আর যাদের বেশি আসছে তাদেরকে মানে এটা মাথায় রাখতে হবে যে এই জায়গাটা যেন আমি ধরে রাখতে পারি। তো এই হিসাবে প্রিপারেশন নাও, নিতে থাকো, এক্সাম আছে খুব কাছেই। তো এইটুকুই, যে সকলের জন্য বেস্ট অফ লাক, এবং তোমাদের যে যে জিনিসগুলো জানার ছিল আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার না হয়ে গিয়ে থাকে, কোনো কনফিউশন ডাউট থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, যাতে এই সমস্ত ইম্পর্টেন্ট এবং ইনফরমেশন মানে জিনিসগুলো যাতে কেউ মিস না করে। ওকে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করবেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা তোমাদেরই কাজে আসবে ভবিষ্যতে, যখন জেনপাসের মানে এক্সাম হয়ে যাবে। এক্সাম হওয়ার পর A to Z ইনফরমেশন থেকে শুরু করে কাউন্সেলিং থেকে শুরু করে A to Z বিভিন্ন রকম হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? তো চলো আর বেশি কথা বাড়াবো না, সবাই ঠিকঠাক করে পড়াশোনাটাকে চালিয়ে যাও, প্রিপারেশনটাকে চালিয়ে যাও। যারা ট্র্যাকে এখনো ফিরতে পারোনি খুব দ্রুত ফিরে এসো, আর খুব বেশি টাইম নেই, এটুকুই বলার। তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।